মাত্র ৬ জনের একটা টিম, যাদের কাজ হবে অন্য এক দেশে গিয়ে সেই দেশের আর্মি ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একজন ব্যক্তিকে জীবিত উদ্ধার করে আনা। কিন্তু সেই ব্যক্তিকে রাখা হয়েছে এমন এক জায়গায় যেখানে ঢোকা সহজ, তবে বের হয়ে আসা প্রায় অসম্ভব। চারদিকে রয়েছে শত্রু, প্রতিটা মুহূর্তে রয়েছে মৃত্যুর ভয়, আর যে কোনো সময় গ্রেপ্তারের আতঙ্ক। তারপরও এই অসম্ভব মিশন তাদেরকে সফল করতেই হবে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, কে সেই ব্যক্তি যাকে উদ্ধারে তারা এত বড় ঝুঁকি নিবে, আর কেনই বা সেই ব্যক্তিকে আটকে রাখা হয়েছে? এর উত্তর জানতে চলো শুরু করা যাক আজকের মুভির বাংলা এক্সপ্লেনেশন। মুভি শুরুতে দেখা যায় পাহাড়ি রাস্তার এক নির্জন জায়গায় ব্রাক্সটন নামে এক উকিলকে নির্মমভাবে হত্যা করা হয়। কিলার তাকে হত্যার পর মিস্টার স্যালাজার নামে এক ধনকুবেরকে ফোন দিয়ে জানায় তার কাজ হয়ে গেছে। খবরটা শুনে মিস্টার স্যালাজার কিলারকে বলে দেয় ওরা যদি আবারও কাউকে পাঠায় তার অবস্থাও এটাই করবে। এরপর এখান থেকে সিন কাট হয়ে নিউ ইয়র্ক শহরে থাকা গোল্ড স্টিন অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের হেড অফিস দেখানো হয়, যেখানে আমরা পরিচিত হই এই প্রতিষ্ঠানের সিনিয়র এক্সিকিউটিভ ববি সিনের সঙ্গে। মূলত তাদের এই প্রতিষ্ঠান হাই লেভেল ব্যাংকিং সুবিধা দিয়ে থাকে। সহজভাবে বললে তারা বিভিন্ন দেশ অথবা বড় বড় কোম্পানিকে লোন দেয়। যেহেতু তারা লোন দিয়ে থাকে তাই তাদের দুই ধরনের ক্লায়েন্ট ডিল করতে হয়। এক, যারা লোন নিয়ে নিয়ম মতো পরিশোধ করে, আর দুই, যারা লোন নেয় ঠিকই কিন্তু পরিশোধ করে না, যাদেরকে ঋণখেলাপি বলা হয়। এদের মধ্যে মিস্টার স্যালাজার ছিল অন্যতম একজন, আর এই ধরনের ক্লায়েন্টদের কাছ থেকে টাকা উসুল করার দায়িত্ব ছিল ববি সিনের। কিন্তু এবার তার কাজ অনেকটা কঠিন হয়ে যায়, কারণ মিস্টার স্যালাজার ছিল অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি, যে নিজে থেকে টাকা না দিলে তার থেকে টাকা আদায় করা প্রায় অসম্ভব। তারপরও ববি ব্রাক্সটনকে স্যালাজারের দ্বীপে পাঠিয়েছিল, তবে টাকা উসুল করা তো দূরের কথা, ব্রাক্সটনকে নিজের জীবনটাই হারাতে হয়েছে। যদিও ববি হার মানার পাত্র ছিল না, সে স্যালাজারের কাছ থেকে টাকা উসুল করেই ছাড়বে। তাই সে স্যালাজারকে শিক্ষা দেওয়ার জন্য রিসেল ওয়াইটকে হায়ার করে। রিসেল ওয়াইট ছিল অসম্ভব ঠান্ডা মাথার একজন উকিল। তার ব্যাপারে এখন শুধু এতটুকুই বললাম, বাকিটা তোমরা নিজেরাই দেখবে সে কোন লেভেলের খেলোয়াড়। রিসেল মিস্টার স্যালাজারের ব্যাপারে ভালো করেই জানতো, যে ছিল একটি দ্বীপ রাষ্ট্রের ক্ষমতাধর স্বৈরশাসক। নিজের দেশের উপর তার একচ্ছত্র নিয়ন্ত্রণ রয়েছে। এছাড়া বিপুল সম্পদের মালিক এই ব্যক্তি আন্তর্জাতিক অঙ্গনেও নিজের প্রভাব খাটিয়ে চলতো। তাই তার কাছ থেকে টাকা উসুল করা মোটেও কোনো সহজ কাজ না। এর জন্য সে ববিকে প্রস্তাব দেয়, আমি স্যালাজারের কাছ থেকে তোমাদের পুরো $1 বিলিয়ন আদায় করে দিব, তবে আমাকে 20% দিতে হবে। মানে রিসেল $200 মিলিয়ন দাবি করে। যদিও ববি এতে রাজি হয় না, ববি তাকে বড় জোর 7.5% দিতে রাজি হয়। তখন রিসেল বলে, ঠিক আছে, তোমারটাও থাক আমারটাও থাক, 10%-এ ডিল ফাইনাল করো, যার মধ্যে 1% আমাকে অগ্রিম দিবে, বাকিটা কাজ শেষ হলে দিবে। ববি কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর রাজি হয়ে যায়। এরপর রিসেল তার খেলা শুরু করে। রিসেল ভালো করে জানতো সে চাইলেই স্যালাজারের সঙ্গে দেখা করতে পারবে না, আর দেখা করলেও কোনো লাভ হবে না, কারণ স্যালাজার টাকা ফেরত দিতে ইচ্ছুক না। তাই তাকে বাধ্য করতে হবে টাকা ফেরত দিতে। এর জন্য আইনি এবং বেআইনি দুই দিক থেকেই তাকে চাপে ফেলতে হবে। আর এটা করতে হলে রিসেলকে আগে জানতে হবে স্যালাজারের সম্পদ কোন কোন দেশে এবং কোথায় কোথায় রয়েছে। এই কাজের জন্য রিসেলের কাছে তার নিজস্ব দুইটা টিম ছিল, একটা আইনি দিক সামলায়, অন্যটা বেআইনি দিক সামলায়, যেটা করতো সিড ও ব্রঙ্কো। ব্রঙ্কো মারধর এবং হুমকি দামকিতে এক্সপার্ট ছিল, আর সিড অনেকটা গুপ্তচরের মতো ছিল, যেখানে দরকার সেখানে ঘুষ অথবা ব্ল্যাকমেল করে নিজের কাজ করিয়ে নিত। তারা দুজনেই এই কাজে এক্সপার্ট ছিল। রিচেলের কাজ ছিল পরিকল্পনা করা, সেই পরিকল্পনাকে মাঠে বাস্তবায়ন করার কাজ ছিল সিড ও ব্রঙ্কোর। এবারের কাজটা যেহেতু অত্যন্ত কঠিন হতে যাচ্ছে, এর জন্য রিসেল সিড ও ব্রঙ্কোকে তাদের কি করতে হবে তা বুঝিয়ে দেয়। এরপর প্রথমে রিসেল স্যালাজারের উকিল উইলিয়ামের সঙ্গে দেখা করে। এটা ছিল আইনি প্রথম পদক্ষেপ, স্যালাজারকে ওয়ার্নিং দেওয়া সে যেন তার লোন পরিশোধ করে। যদিও এতে কোনো প্রতিকার পাওয়া যায় না, উল্টো স্যালাজারের উকিল উইলিয়াম তাকে সাবধান করে। সে রিচেলকে বলে, যার ব্যাপারে জানো না তার সঙ্গে পাঙ্গা নিতে যেও না। রিচেল এর কোনো জবাব না দিয়ে তার ভিজিটিং কার্ডটি বের করে টেবিলে রাখে, আর উইলিয়ামকে বলে, এটা খুব শিগগিরই আপনার প্রয়োজন হতে যাচ্ছে। এতটুকু বলে সে চলে যায়। এরপর রিচেল তার অফিসে এসে আসল খেলা শুরু করে। ব্রঙ্কোকে পাঠায় স্যালাজারের দ্বীপে, আর সিডকে পাঠায় সৌদি আরবে, যেখানে স্যালাজারের 1,30,000 স্কোয়ার ফিটের একটি হোটেলের নির্মাণ কাজ চলতেছিল। সিড যেটা করে, সে সৌদি মিনিস্ট্রিতে স্যালাজারের হোটেলের ডুপ্লিকেট ব্লুপ্রিন্ট পাঠিয়ে জানায় স্যালাজার তার হোটেল 1,30,000 স্কোয়ার ফিটের জায়গায় 1.5 লাখ স্কোয়ার ফিট বানাচ্ছে। এটা জানার পর সৌদি কর্তৃপক্ষ হোটেলের নির্মাণ কাজ সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেয়, যতক্ষণ না তারা তথ্য যাচাই করে স্যাটিসফাই হয়। এই খবর উইলিয়ামের কাছে পৌঁছলে সে তার লোকদের উপর খেপে যায়, সাথে তার কেন যেন রিসেলের উপরও সন্দেহ হয়। রিসেলের পরের পদক্ষেপ ছিল স্যালাজারে 2,000 টন স্টিল আটকে দেওয়া, যেটা সিড খুব সহজে করে নেয়। সে পোর্ট সুপারিনটেন্ডেন্টকে ঘুষ দিয়ে
কাগজপত্র ঠিক নেই এই অজুহাত দেখিয়ে স্যালেজারের সকল স্টিল আটকে দেওয়ার ব্যবস্থা করে। উইলিয়ামের কাছে এই খবর পৌঁছালে সে মোটামুটি নিশ্চিত হয় রিচেল আড়ালে থেকে তাদের সাথে এইসব করছে। 2000 টন স্টিল আটকে যাওয়ায় এর প্রভাব সরাসরি স্যালেজারের হোটেল নির্মাণ কাজে পড়ে। ফলে প্রতি সপ্তাহে স্যালেজারকে $5 মিলিয়ন লোকসান গুনতে হয়। এর পরের কাজ ছিল ব্রঙ্কো স্যালেজারের অয়েল রিগে ঢুকে এমন এক পদ্ধতিতে পুরো অয়েল রিগের কার্যক্রম বন্ধ করে দেয় যার সমাধান খুঁজে বের করা ইঞ্জিনিয়ারদের পক্ষেও সম্ভব হয় না। ফলে সেখান থেকে তেল উত্তোলন পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতেও স্যালেজারকে প্রতি সপ্তাহে আরো $3 মিলিয়ন লোকসান গুনতে হয়। ফলে স্যালেজার উইলিয়ামকে ডেকে এনে জানতে চায় হঠাৎ তার বিজনেসের এই অবস্থা কেন। উইলিয়াম তখন স্যালেজারকে বলে, রিসেল নামে এক লয়ার গোল্ডস্টিনের টাকার জন্য আমার সাথে দেখা করতে এসেছিল। আমার মনে হয় ওই এই সমস্যাগুলো তৈরি করছে এবং সামনে হয়তো ও আরো সমস্যা তৈরি করবে। স্যালেজার বলে, আচ্ছা ও যদি বেঁচেই না থাকে তাহলে কিভাবে সমস্যা তৈরি করবে? উইলিয়াম বলে, না এটা করা যাবে না, কারণ ও এর ব্যবস্থা আগেই করে রেখেছে। ওকে যদি আমরা মেরে ফেলি অথবা মারার চেষ্টা করি তাহলে ওর মতো আরো 20 জন লয়ারকে প্রস্তুত রাখা হয়েছে যারা এই খেলা চালিয়ে যাবে। আর এটা যদি হয় তাহলে আমাদের জন্য সমস্যা আরো বাড়বে। স্যালেজার বলে, তাহলে এখন কি করা যায়? উইলিয়াম বলে, ও বর্তমানে প্রতি মাসে আপনার প্রায় $28 মিলিয়ন লোকসান করাচ্ছে। তাই আমার মতে ওদের $300 মিলিয়ন ফেরত দিয়ে বিষয়টাকে এখানেই শেষ করা ভালো। তবে স্যালেজার না বলে দেয়, সে টাকা কোনোভাবেই ফেরত দিতে রাজি না। উইলিয়াম তখন তাকে আবারও বলে, স্যার ফেরত দেওয়াটাই ভালো হবে, কারণ এই খেলা চলতে থাকলে হয়তো ওরা আপনার মূল সম্পদের খোঁজও পেয়ে যাবে। স্যালেজার তখন কিছুক্ষণ চিন্তা করে দেখে, হ্যাঁ উইলিয়ামের আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। মূলত স্যালেজারের আসল সম্পদ কোথায় আছে সেটা কেউ জানতো না, কারণ তার অ্যাকাউন্টেন্ট আল তুর্কি তার টাকা এক জায়গায় রাখতো না। বিভিন্ন দেশের অসংখ্য কোম্পানি ও অ্যাকাউন্টের মধ্যে টাকা ঘুরিয়ে সেই টাকা বিভিন্ন সেল কোম্পানির আড়ালে লুকিয়ে রাখতো। ফলে বাহির থেকে বোঝার কোনো উপায় থাকে না এই বিশাল সম্পদের আসল মালিক স্যালেজার। যদিও রিচেল ইতিমধ্যেই আল তুর্কির ব্যাপারে জেনে গেছে, তাই আল তুর্কি রিচেলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে যায়। কারণ আল তুর্কির কম্পিউটারে ঢুকতে পারলে স্যালেজারের কোন সম্পদ কোন কোম্পানির নামে এবং কোথায় লুকিয়ে আছে সেটা জানা যাবে। রিচেল আল তুর্কির কম্পিউটারে ঢোকার রাস্তা বের করার দায়িত্ব দেয় সিডকে। সিড যেটা করে, সে আল তুর্কির সঙ্গে সরাসরি যোগাযোগ না করে এক অদ্ভুত কৌশল বেছে নেয়। ইনভেস্টার সেজে সিড আল তুর্কির একটি পার্টিতে অংশ নেয়। সেখানে সে বেশ কয়েকজনের সঙ্গে লুডো ডাইস খেলা খেলতে শুরু করে এবং প্রতিবারই তার প্রতিপক্ষকে হারিয়ে দেয়। এতে সে প্রায় $5 লাখ জিতে যায়, তবে টাকা নিতে রাজি হয় না। এটা জানার পর আল তুর্কি নিজে থেকেই সিডের সঙ্গে খেলার আগ্রহ প্রকাশ করে। মজার ব্যাপার হলো সিড আল তুর্কিকেও হারিয়ে দেয়, কিন্তু জেতার পর তার কাছ থেকেও টাকা নিতে রাজি হয় না। আল তুর্কি টাকা দেওয়ার জন্য জোর করলে সিড বলে, ঠিক আছে আমরা আরো একবার খেলি, তবে এবার $10 খেলা হবে। এই খেলার নিয়ম, সিড হারলে তার সকল জেতা টাকা মাফ হয়ে যাবে, উল্টো তাকে আরো $10 দিতে হবে। খেলা শুরু হয়, বেশ কিছু সময় চলে, কিন্তু এবার সিড ইচ্ছা করে হেরে যায়, যদিও আল তুর্কিকে সেটা বুঝতে দেয় না। তখন সিড আল তুর্কিকে অভিনয় করে বলে, আমার কাছে এখন নগদ ক্যাশ নেই, আমি যদি টাকাটা ডাকযোগে পাঠিয়ে দিই তাতে আপনার কোনো সমস্যা আছে কি? আল তুর্কি বলে, কোনো সমস্যা নেই। এরপরে সি তার আসল খেলাটা খেলে। টাকার বদলে সে আল তুর্কিকে তার পছন্দের পুরনো একটি 50-এর দশকের মূর্তি তার কাছে উপহার হিসেবে পাঠায়। আল তুর্কি বুঝতেই পারে না মূর্তিটির ভিতরে ছিল নজরদারি ক্যামেরা সহ একটি প্রযুক্তিগত ডিভাইস। ফলে আল তুর্কি মূর্তিটি তার কেবিনে সাজিয়ে রাখলে সেই ডিভাইসের সাহায্যে রিচেলের টিম তার কম্পিউটার সিস্টেমে প্রবেশ করার সুযোগ পেয়ে যায়। অর্থাৎ আল তুর্কি ভেবেছিল সে একটা পুরনো মূর্তি উপহার হিসেবে পেয়েছে, কিন্তু আসলে নিজের অজান্তেই সে শত্রুকে তার ঘরের দরজা খুলে দিয়েছে। যদিও রিচেলের টিম এখনই স্যালেজারের সব কোম্পানির তথ্য পাবে না, যতক্ষণ না আল তুর্কি নিজে থেকেই সেই সিস্টেমে ঢোকে ততক্ষণ তাদেরকে অপেক্ষা করতে হবে। এরপর রিচেল তার পরবর্তী চাল হিসেবে ইন্টারন্যাশনাল আদালতে স্যালেজারের বিরুদ্ধে ঋণখেলাপি মামলা দায়ের করে। এটা ছিল টাকা উসুল করার লিগ্যাল রাস্তা। এতে স্যালেজারের উকিল উইলিয়াম আরো চাপে পড়ে যায়। ফলে সে নিজে থেকে রিচেলকে ফোন দিয়ে জানায়, আমরা $300 মিলিয়ন ফেরত দিতে রাজি আছি, এটা নিয়ে এই খেলা এখানেই শেষ করো। তবে রিচেল তার উপর কিছুটা বিরক্ত হয়ে বলে, আমি স্যালেজারের সঙ্গে দেখা করতে চাই, ডিল করা তোমার দ্বারা সম্ভব না। এই কথা বলে রিচেল ফোন কেটে দেয়। এতে উইলিয়াম প্রচন্ড রেগে যায়, যদিও তার কিছু করার ছিল না। পরে দেখা যায় রিচেল সিড ও ব্রঙ্কোকে ফোন দিয়ে জানায়, খুব শিগগিরই স্যালেজার আমাকে মিটিং এর জন্য ওর আইল্যান্ডে ডাকবে, তাই তোমরা ওখানে আমার নিরাপত্তার পুরো সেটআপ করে ফেলো।
রিচেলের পুরো আত্মবিশ্বাস ছিল স্যালাজার তাকে অবশ্যই মিটিং এর জন্য ডাকবে। বাই চান্স মিটিং এ যদি কোনো সমাধান বের না হয় তাহলে স্যালাজার তাকে হত্যার চেষ্টাও অবশ্যই করবে। তাই সিড ও ব্রঙ্কোর কাজ হবে স্যালাজারের আইল্যান্ডে গিয়ে সেখানে রিচেলের নিরাপত্তা নিশ্চিত করা। এর জন্য দেখা যায় সিড, ব্রঙ্কো তাদের বাকি সবাই স্যালাজারের আইল্যান্ডে একত্রিত হয়। ব্রঙ্কো এখানে আগে থেকেই তাদের প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থা করে রেখেছিল, যা যা দরকার ছিল, গাড়ি, বাইক, গোলাবারুদ, স্নাইপার রাইফেল, গ্রেনেড, মোটামুটি একটা যুদ্ধের পুরো প্রস্তুতি। এছাড়াও তারা পুরো আইল্যান্ডের নকশা থেকে 3টা পথ বের করে, যদি ইমার্জেন্সি পরিস্থিতি তৈরি হয় তখন যাতে রিচেলকে এই আইল্যান্ড থেকে সহজে বের করা যায়। পাশাপাশি কতটা দ্রুত বের করা সম্ভব সেটাও পরীক্ষা করে দেখে এবং যেই পথগুলো সিলেক্ট করে সেগুলোর বিভিন্ন জায়গায় ফাঁদ তৈরি করে রাখে। বাকি থাকে স্যালাজারের উপর নজরদারি বাড়ানো এবং পুলিশ স্টেশনের র্যাকি করা, যাতে তাদের মধ্যে কেউ পুলিশের হাতে ধরা পড়লে তাকে উদ্ধার করা যায়। সিড ও ব্রঙ্কো প্রথমে স্যালাজারের হোটেলে এসে কৌশলে হোটেল ম্যানেজারের কাছ থেকে স্যালাজারের পেন্ট হাউসের মাস্টার কি চুরি করে। এরপর পেন্ট হাউসে ঢুকে বিভিন্ন জায়গায় মাইক ও স্পাই ক্যামেরা সেট করে রাখে। তারা এখানে ঢুকেছে এটা যাতে কেউ জানতে না পারে, এর জন্য গুচি আগেই হোটেলের সব ক্যামেরা হ্যাক করে নিয়েছিল। পরে বাকি থাকে পুলিশ স্টেশনের র্যাকি করা। পুলিশ স্টেশনে ঢোকার জন্য সিড যেটা করে, সে মাতাল সেজে রাস্তায় ঝামেলা করে। 2জন অফিসার তাকে ধরতে আসলে সে অফিসারদের উপরই পেশাব করতে শুরু করে। এতে করে অফিসাররা তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। আর এটাই তাদের প্ল্যান ছিল। ব্রঙ্কো তখন রিচেলকে ফোন দিয়ে জানায় এখানে তাদের প্রস্তুতি হয়ে গেছে, তাই সে চাইলে এখন এখানে আসতে পারে। ব্রঙ্কোর কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর রিচেল স্যালাজারকে মিটিং এ বসতে বাধ্য করার জন্য তার পরবর্তী চাল চালে। সে আদালতে স্যালাজারের প্রাইভেট প্রপার্টি জব্দ করার আবেদন জানায়, যেটা কোর্ট মঞ্জুর করে। ফলে ইন্টারন্যাশনাল আইনে স্যালাজারের প্রাইভেট জেট এবং তার বোট দেশের বাইরে থাকায় সেগুলো সিল করে দেওয়া হয়। স্যালাজার চাইলেও আর তার জেট ব্যবহার করতে পারে না। এতে করে স্যালাজার পুরোই পাগলা হয়ে যায়। সে উইলিয়ামের কাছে ফোন দিয়ে এর ব্যাখ্যা জানতে চাইলে উইলিয়াম তাকে আশ্বস্ত করে বলে সে আদালত থেকে আবারও সবকিছু ফিরিয়ে আনবে, তবে এর জন্য তাকে কিছুদিন ধৈর্য ধরতে হবে। এই কথা শুনে স্যালাজার উইলিয়ামের উপর বিরক্ত হয়ে তাকে ধমক দিয়ে বলে যে এইসব করতেছে আমি তার সঙ্গে দেখা করতে চাই, তুমি ওর সঙ্গে আইল্যান্ডে মিটিং ফিক্স করো। অন্যদিকে দেখা যায় একদিন পর সিডকে পুলিশ স্টেশন থেকে ছেড়ে দেওয়া হয়। তবে এই সময়ের মধ্যে সিড পুলিশ স্টেশনের মধ্যে কতগুলো ক্যামেরা রয়েছে, কি পরিমাণ অস্ত্র আছে, কতজন অফিসার সব সময় অ্যাক্টিভ থাকে এবং পুরো স্টেশনের নকশা সবকিছু নিজের মাথায় এঁকে নেয়। এরপর ফাইনালি মিটিং ফিক্স হলে রিচেল স্যালাজারের দ্বীপে চলে আসে। পথে সিড রিচেলকে একটি ঘড়ি দেয়, যেটার মধ্যে একটি ট্র্যাকার লাগানো ছিল, যার সাহায্যে রিচেল পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন সিড তার সঠিক লোকেশন জানতে পারবে। এরপর সেই কাঙ্ক্ষিত মিটিং শুরু হয়। তবে মিটিং রিচেলের ফেভারে হয় না, কারণ স্যালাজার $1000 মিলিয়ন পরিবর্তে মাত্র $400 মিলিয়ন ফেরত দিতে রাজি হয়। এর বেশি সে 1 টাকাও দিবে না। এর বিনিময়ে তার জেট এবং বোট ফেরত দিতে হবে। রিচেল এতে বিরক্ত হয়ে বলেন, না, তোমাকে পুরো $1 বিলিয়ন ফেরত দিতে হবে, নইলে তোমার পেরেশানি আমি আরো বাড়িয়ে দিব। এর উত্তরে স্যালাজার বলে, তুমি আমার যতটা ক্ষতি করতে পারতে তা করে ফেলেছো, নতুন করে তুমি আমার আর কোনো ক্ষতি করতে পারবে না, সুতরাং যা পাচ্ছ তা নিয়ে মামলা ক্লোজ করো। এই কথা বলে স্যালাজার এখান থেকে চলে যায়। রিচেলকে আর কিছু বলার সুযোগই দেয় না। ফলে তাকে আবারও নতুন করে ভাবতে হয় কি করা যায়। তাই সে তার সাইবার টিমের সঙ্গে যোগাযোগ করে জানতে চায় আল তুর্কির কম্পিউটার থেকে স্যালাজারের লুকিয়ে রাখা কোম্পানির গুলো কোনো হদিস পাওয়া গেছে কিনা। তবে তাকে জানানো হয় আল তুর্কি নিজে থেকে যদি সেই ফাইলে না ঢোকে তাহলে তারা কিছুই করতে পারবে না। রিচেল এটা শুনে বাড়তি প্রেসারে পড়ে যায়। তাই সে কিছুটা রিল্যাক্স হওয়ার জন্য ব্রঙ্কোকে বলে কফি শপ দেখলে গাড়ি থামিও। সিট পথেই একটি ক্যাফের সামনে গাড়ি থামায়। যদিও রিচেলের নিরাপত্তার জন্য তাদের পুরো টিম আশেপাশেই ছিল। গুচি ড্রোন দিয়ে উপর থেকে ক্যাফের আশেপাশে নজর রাখতেছিল, আর বাকি সবাই যার যার পজিশন নিয়ে প্রস্তুত থাকে। রিচেল ক্যাফের ভিতরে ঢোকার পরপরই 2জন শুটার এখানে আসে, যাদেরকে তারা স্যালাজারের হোটেলে দেখেছিল। ফলে সবাই সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায়। এরপর একে একে স্যালাজারের আরো 12 জন শুটার ক্যাফের ভিতরে এবং বাইরে পজিশন নেয়। তবে তারা রিচেলের গার্ড হিসাবে শুধু সিড ও ব্রঙ্কোর ব্যাপারেই জানতো, বাকিদের ব্যাপারে শুটাররা কিছুই জানতো না। ফলে যেটা হয়, তারা কিছু করার আগে ব্রঙ্কো ও বাকি সবাই তাদের অস্ত্রে সাইলেন্সার লাগিয়ে একযোগে চারদিক থেকে রিচেলকে মারতে আসা শুটারদের উপর ফায়ারিং শুরু করে। একজনকেও বাঁচিয়ে রাখা হয় না। শুটাররা কিছু বুঝে ওঠার সময়ই পায় না। এরপর রিচেলকে দ্রুত এখান থেকে সরিয়ে নেওয়া হয়। এই খবর যখন স্যালাজার জানতে পারে তার লোক রিচেলকে মারতে পারেনি, তখন সে রাগে ফুঁসতে থাকে। তবে উইলিয়াম অ্যালেক্সের উপর চড়ে যায়। সে অ্যালেক্সকে বলে, তুমি কেন ওকে মারার চেষ্টা করলে? ও এখন কোর্ট থেকে ইমার্জেন্সি অর্ডার নিয়ে আসবে, এতে সবকিছু আমাদের বিপক্ষে চলে যাবে।
ওরা এখন সবকিছু দেখা ও যাচাই করার আইনি অধিকার পেয়ে যাবে। তুমি এখনই আল তুর্কিকে কল দিয়ে অ্যালার্ট থাকতে বলো। এদিকে রিচেলের উপর এমন হামলা হওয়ায় সে ভিতরে ভিতরে প্রচন্ড ভয় পেয়ে যায়, যদিও কাউকে কিছু বুঝতে দেয় না। ঠিক তখনই মাইকেল তাকে ফোন দিয়ে জানায় আল তুর্কি অবশেষে ফাইলে ঢুকেছে এবং স্যালেজারের বড় বড় অ্যাসেট বিভিন্ন দেশে আদল বদল করছে। দেখে মনে হচ্ছে ওরা হয়তো ঘাবড়ে গেছে। এই খবর শুনে রিচেল অবশেষে কিছুটা স্বস্তি ফিরে পায়। সে মাইকেলকে বুঝিয়ে দেয় এবার তাদেরকে কি করতে হবে। তারা যেহেতু এখন জেনে গেছে স্যালেজার তার কোম্পানিগুলো কিভাবে নিজের নামের আড়ালে লুকিয়ে রেখেছে এবং কোথায় লুকিয়ে রেখেছে, তাই ওইসব কোম্পানির লিঙ্ক স্যালেজারের নামের সঙ্গে যুক্ত করে কোর্টে আবেদন করতে হবে ঋণ খেলাপির দায়ে স্যালেজারের ওই সকল কোম্পানি সিলস করে দেওয়া হোক। রিচেলের কথা মতো তার টিম কাজে লেগে পড়ে। পরে যখন একে একে স্যালেজারের সব কোম্পানি সিল হওয়া শুরু হয় তখন স্যালেজারের টনক নড়ে। সে বাধ্য হয় আবারও রিচেলের সঙ্গে মিটিং করতে। মিটিং এ এবার রিচেলের কনফিডেন্স ছিল আকাশচুম্বী। সে স্যালেজারকে বলে তোমাকে আজ পুরো $1 বিলিয়ন দিতে হবে যে কোনো মূল্যে, নয়তো তোমার বাকি যেসব কোম্পানি রয়েছে সেগুলো বন্ধ করে দেওয়া হবে। স্যালেজার এই কয়েকদিনে ভালো করে বুঝে গেছে রিচেলের সঙ্গে বাড়াবাড়ি না করে পুরো টাকা ফেরত দেওয়াই তার জন্য ভালো হবে। তাই সে টাকা ফেরত দিতে রাজি হয়ে যায়, তবে শর্ত রাখে সে পুরো টাকা ফেরত দেওয়ার সঙ্গে সঙ্গে তার জব্দ করা সব কোম্পানি, জেট এবং বোর্ড সবকিছু ফেরত দিয়ে দিতে হবে। রিচেল তার শর্ত মেনে নিয়ে ডিল ফাইনাল করে চলে যায়, মানে সে তার পরিকল্পনায় শতভাগ সফল হয়। যদিও এর পরপরই শুরু হয় আসল সমস্যা, আর সেই সমস্যার নাম হলো ববি শিন। রিচেল তার কাজ শেষ করে ববিকে ফোন করে জানায় তার কাজ কমপ্লিট হয়েছে, কিছুক্ষণের মধ্যেই স্যালেজার তাদের পুরো টাকা পাঠিয়ে দিবে। তবে রিচেলের কথায় ববির বিশ্বাস হয় না। সে বিশ্বাসই করতে চায় না এত সহজে এবং এত অল্প সময় সে স্যালেজারের কাছ থেকে পুরো টাকা আদায় করে ফেলেছে। তখন রিচেল তাকে বলে ঠিক আছে, তোমার যদি বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে কিছু সময় অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যেই তোমার সামনে থাকা লাল ফোনটা বেজে উঠবে। এটা বলে রিচেল ফোন রেখে দেয়। রিচেল ফোন রাখার কিছুক্ষণের মধ্যেই ববির সামনে থাকা লাল ফোনটা বেজে ওঠে। ফোন রিসিভ করলে ববির বস মিস্টার গোল্ড তাকে কংগ্রেচুলেশন জানায় পুরো টাকা উসুল করতে পারায়। ঠিক এখান থেকে সিন কাট হয়ে 3 মাস পরের সময় দেখানো হয়। দেখা যায় অ্যালেক্স কোনো এক মরুভূমির মাঝ থেকে রিচেলকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। রিচেল তখন সিডের দেওয়া সেই ঘড়িতে থাকা ট্র্যাকারটি অ্যাক্টিভ করে দেয়। এর পরের সিনে ববিকে দেখা যায় সে তার কেবিনে এক্সারসাইজ করছে। তখন হঠাৎ সিড ও ব্রঙ্কো কেবিনে প্রবেশ করে। আচমকা তাদেরকে দেখে ববি ঘাবড়ে যায়, কারণ ববি আগে থেকে তাদেরকে চিনতো না। পরে যখন বুঝতে পারে সিড ও ব্রঙ্কো রিচেলের হয়ে কাজ করে তখন তার ঘাবড়ে যাওয়া কিছুটা কমে। সিড জানতে চায় তারা রিচেলকে ছাড়াতে কি করছে। ববি তাদেরকে জানায় তারা সর্বোচ্চ চেষ্টা করছে, তবে এতে একটু সময় লাগবে, তাই তাদেরকে ধৈর্য ধরতে হবে। সিড জানতে চায় কত সময়। ববি তখন বলে কিছুদিনের ব্যাপার। স্যালেজারকে তার জব্দকৃত সকল সম্পদ ফিরিয়ে দেওয়া হবে, তখন স্যালেজার রিচেলকে ছেড়ে দিবে। এতে করে সবকিছু ঠিক হয়ে যাবে, সুতরাং চিন্তা করার কিছু নেই। মানে ববি তাদেরকে 6-9 বুঝিয়ে এখান থেকে বিদায় করার চেষ্টা করে, তবে তার ধারণা ছিল না সে কাদেরকে ভুলভাল বুঝ দিচ্ছে। ব্রঙ্কো ববির কথা থেকেই বুঝতে পারে তারা রিচেলকে ধোঁকা দিয়েছে। রিচেল স্যালেজারের কাছ থেকে তাদের পুরো টাকা আদায় করে দেওয়ার পরও ববি তার কথা রাখেনি। রিচেলের 10% তো দেয়নি, তার সঙ্গে স্যালেজারের জব্দ করা জেট, বোট এবং তার কোম্পানি কোনো কিছু ডিল অনুযায়ী ফেরত দেয়নি। আর এই কারণেই স্যালেজার রিচেলকে কিডন্যাপ করে নিয়ে গেছে। পুরো বিষয়টা বোঝার পর ব্রঙ্কো ববিকে শান্ত কণ্ঠে শাসিয়ে বলে যেই ওয়াদা করেছেন সেটা পূরণ করুন, নইলে এর পরিণতি ভয়াবহ হবে। এটা বলে সিড ও ব্রঙ্কো চুপচাপ চলে যায়। তবে তাদের এই ঠান্ডা মাথার হুমকিতে ববি রীতিমতো ভয়ে তবদা দিয়ে যায়। অন্যদিকে রিচেলকে দেখা যায় স্যালেজার তাকে তার পুলিশ স্টেশনে আটকে রেখেছে। স্যালেজারের ধারণা ছিল হয়তো রিচেলকে আটকে রেখে সে গোল্ডস্টিনের কাছ থেকে তার জব্দকৃত সম্পদগুলো ফেরত নিতে পারবে। তবে রিচেল তাকে জানায় তার এই ধারণা ভুল, গোল্ডস্টিনের কাছে তার কোনো মূল্য নেই, সুতরাং তাকে এখানে আটকে রাখলে গোল্ডস্টিনের কিছুই যায় আসে না। স্যালেজার তখন ঠান্ডা মাথায় রিচেলকে ওয়ার্নিং করে, আমি যদি আমার জব্দকৃত সম্পদ ফেরত না পাই তাহলে প্রতি সপ্তাহে তোমার শরীরের এক একটা অঙ্গ কেটে আমি নিউ ইয়র্কে পাঠাবো। তাই এখনো সময় আছে, আমার জব্দকৃত সম্পদ কিভাবে ফেরত পাবো সেটা এখন তোমার দায়িত্ব, অন্যথায় তোমার মৃত্যু কোনো সাধারণ মৃত্যু হবে না, কারণ এখানে তোমাকে বাঁচাতে কেউ আসবে না। রিচেল চুপচাপ স্যালেজারের কথাগুলো শুধু শুনে যায়। যদিও এদিকে দেখা যায় তাকে উদ্ধারে সিড, ব্রঙ্কো ও তাদের পুরো টিম ইতিমধ্যেই স্যালেজারের আইল্যান্ডে চলে এসেছে। যেহেতু তারা আগেই এখানে ইমার্জেন্সি পরিস্থিতির জন্য একটা পরিকল্পনা করে রেখেছিল, তাই তাদের নতুন করে রিচেলকে উদ্ধারে কোনো প্ল্যান করতে হয় না, তারা আগের প্ল্যানই কাজে লাগায়। সিড ও ব্রঙ্কো পুলিশের পোশাক পরে পুলিশ স্টেশনের ভিতরে প্রবেশ করে। বাকার স্টেশনের পিছনের দেওয়ালে হোল করার প্রস্তুতি নেয়। মনরো স্টেশনের সামনে নজর রাখে।
আর অন্যদিকে গুচি ও ড্যান জেরুকাপ্টার রেডি করে, যেটাতে করে তারা রিজালকে আইল্যান্ড থেকে বের করবে। সিড ও ব্রঙ্কো পুলিশ স্টেশনের ভিতরে চেষ্টা করে কোন রকম খুন খারাপি না করে চুপচাপ রিজালকে স্টেশনের বাইরে বের করে আনতে। তবে পরিস্থিতি বেশি সময় তাদের নিয়ন্ত্রণে থাকে না, ফলে ভিতরে তুমুল গোলাগুলি শুরু হয়। বাকার স্টেশনের পিছনের দেওয়ালে বিস্ফোরকের সাহায্যে একটা বড় হোল করে ফেলে, যেখান দিয়ে তারা রিজেলকে নিয়ে বেরিয়ে আসে। মন্ডো গাড়ি নিয়ে আগেই প্রস্তুত ছিল, ফলে তারা সময় নষ্ট না করে তাড়াতাড়ি রিজেলকে নিয়ে জেরুকাপ্টারের দিকে যেতে থাকে, যেখানে গুচি ও ডান তাদের অপেক্ষায় ছিল। অন্যদিকে স্যালেজার যখন জানতে পারে রিজেলকে উদ্ধারে তার টিম চলে এসেছে, সে তখন উত্তেজিত হয়ে অ্যালেক্সকে বলে যেভাবেই হোক ওদেরকে আটকাও। এদিকে দেখা যায় পুলিশ কোনোভাবেই তাদের গাড়ির পিছু ছাড়ে না। তখন পুলিশের গাড়িতে লাগানো তাদের ইঞ্জিন কিলার গুলো কাজে দেয়, সেগুলো ব্লাস্ট করে দিলে পুলিশ আর তাদের পিছু করতে পারে না। তবে স্যালেজারের প্রাইভেট আর্মির কিছু সৈন্য তখনও তাদের পিছে ছিল। তারা বুঝে যায় রিচেলকে এখান থেকে কিভাবে বের করবে। এর জন্য তারা আগেই জেরুকাপ্টার গুলো ধ্বংস করার জন্য ড্রোন হামলা চালায়। তখন ডান ভিতরে থাকায় এই হামলায় ডান মারা যায়। যেহেতু জেরুকাপ্টার দিয়ে এখন আর এখান থেকে বের হওয়া সম্ভব না, তাই তারা প্ল্যান চেঞ্জ করে। এবার তারা নদী পথ দিয়ে এই আইল্যান্ড থেকে বের হবে। এর জন্য তারা তাদের সেফ হাউসের দিকে রওনা দেয়। তবে স্যালেজারের লোক তখনও তাদের পিছে ছিল। এখানে তাদের আগে তৈরি করা ফাঁদগুলো কাজে দেয়, সবগুলোকে সেই ট্র্যাপে ফেলে হত্যা করে। অন্যদিকে অ্যালেক্স তার পুরো বাহিনীকে অ্যাক্টিভ করে, যেখানে তাদের অর্ধ শতাধিক ট্রেন ফাইটার নিয়োগ করা ছিল। এদিকে রিচালকে নিরাপদে আইল্যান্ড থেকে বের করার সর্বোচ্চ চেষ্টা সবাই করতে থাকে। তারা প্ল্যান করে প্রথমে স্যালেজারের যতজন আর্মিকে সম্ভব প্রতিরোধ করে শেষ করবে, এরপর বাকিদের ভিতরে আসতে দিবে। পরে এখানে থাকা সবগুলো মাইন এবং গোলাবারুদ দিয়ে এই পুরো জায়গাটাকে ধ্বংস করে দিবে। প্ল্যান অনুযায়ী গুচি ড্রোন দিয়ে নজর রাখতে থাকে কোন দিক থেকে কতজন আসতেছে। বাকি সবাই তাদেরকে একে একে খতম করতে থাকে। বাকার ভিতরে থাকা মাইন এবং গোলাবারুদ গুলো সেট করতে থাকে। যতক্ষণ সম্ভব তারা স্যালেজারের আর্মিদের প্রতিরোধ করতে থাকে। তবে শত্রুর সংখ্যা বাড়তে থাকলে সিড প্রথমে গুচি ও মন্ডোকে পাঠায় টানেলের রাস্তা দিয়ে গিয়ে জিপ লাইন রেডি করতে। গুচি ও মন্ডো সিডের কথা মতো চলে যায়। এরপর বোম সেট করা হয়ে গেলে বাকিরাও টানেলের দিকে যেতে থাকে। তবে একটা সমস্যা তৈরি হয়, সেটা হলো এখানে সেট করা বোমাগুলো ব্লাস্ট করতে হলে সুইচ চাপার জন্য কাউকে এখানে থাকতে হবে। ব্রঙ্কো সবাইকে যেতে বলে, সুইচ চাপার জন্য সে থাকবে। তবে শেষ মুহূর্তে বাকার ব্রঙ্কোকে বলে না, আপনারা যান, আমি থাকবো। ব্রঙ্কো এতে রাজি হতে চায় না। তবে এখানে তর্ক করার সময় ছিল না। বাকার বলে দেরি না করে আপনারা চলে যান, আমি আপনাদের পিছে পিছে আসতেছি। ব্রঙ্কো বলে 2 মিনিট এর মধ্যে তুমি এখান থেকে বের হবে। বাকার বলে ঠিক আছে। পরে বাকার তাদেরকে ব্যাকআপ দিতে থাকলে রিসেলকে নিয়ে তারা টানেলের রাস্তা দিয়ে ভিলা থেকে অনেকটা দূরে চলে যায়। তবে ততক্ষণে স্যালেজারের আর্মি বাকারকে চারদিক থেকে ঘিরে ফেলে, ফলে তার জন্য এখান থেকে বের হওয়া অসম্ভব হয়ে যায়। বাকার এটা বুঝতে পেরে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে বসে। ব্রঙ্কো তাকে কানে থাকা ডিভাইসের মাধ্যমে বারবার বলতে থাকে সে যেন কোনো উল্টাপাল্টা কিছু না করে। তবে বাকার সবার কথা চিন্তা করে সুইচ টিপে দেয়। সঙ্গে সঙ্গে ভিলা সহ আশেপাশের পুরো জায়গায় এক ভয়াবহ বিস্ফোরণ হয়। স্যালেজারের বেশিরভাগ আর্মি এতে মারা যায়। অন্যদিকে সিড ও ব্রঙ্কো রিচেলকে জিপ লাইনের সাহায্যে পাহাড়ের অপর পাশে নিয়ে যায়। ফলে স্যালেজারের বাকি আর্মি তাদের আর পিছু করতে পারে না। তবে তাদেরকে এখনো অনেকটা পথ পাড়ি দিয়ে বোটের কাছে পৌঁছাতে হবে। যখনই তারা বোটের কাছাকাছি চলে আসে, তখনই অ্যালেক্স হেলিকপ্টারে করে এসে তাদেরকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। অ্যালেক্সকে প্রতিরোধ করা অনেক কঠিন হয়ে যায়। এর জন্য বুদ্ধি করে তারা আড়ালে লুকিয়ে পড়ে। এরপর গ্রেনেড লঞ্চার নিয়ে প্রস্তুত হয়। যখনই অ্যালেক্স তার হেলিকপ্টার নিয়ে তাদের নিশানা চলে আসে, ব্রঙ্কো আর এক মুহূর্ত দেরি না করে গ্রেনেড লঞ্চ করে দেয়। গ্রেনেডটি সরাসরি হেলিকপ্টারে আঘাত হানে। ফলে হেলিকপ্টারের সঙ্গে সঙ্গে অ্যালেক্সের দেহেরও কোনো অস্তিত্ব থাকে না। এতে করে তাদের রাস্তা একদম পরিষ্কার হয়ে যায়। রিচেলকে নিয়ে ঘাটে আসার পর মন্ডো বাকারকে দেখতে না পেয়ে জানতে চায় বাকার কোথায়। মন্ডো তখন মাথা নাড়িয়ে জানায় বাকার আর জীবিত নেই। পরে সে রিচেলকে তাদের কাছে দিয়ে বলে, তোমরা বোটের কাছে চলে যাও, আমরা পরে তোমাদের পিছে পিছে আসতেছি। ব্রঙ্কোর কথা মতো তারা রিচেলকে নিয়ে বোটের কাছে চলে যায়। সিড আর ব্রঙ্কো আইল্যান্ডে থেকে যায়। এরপরের দৃশ্যে দেখা যায় রিচেল নিউ ইয়র্কে এসে প্রথমে সরাসরি মিস্টার গোল্ডস্টিনের সঙ্গে দেখা করে তার কমিশনের 10% আদায় করে। তারপর ববির সঙ্গে দেখা করে। রিচেলকে দেখে ববি কিছুটা চমকে যায়। ববি বলে, তুমি তোমার টাকা পেয়ে গেছো, সুতরাং এখন সবাই খুশি। রিচেল বলে, না, সবাই খুশি না, কারণ স্যালেজারের মামলা এখনো কমপ্লিকেটেড হয়ে রয়েছে। ববি তখন বলে, তা দিয়ে আমি কি করব? এছাড়া স্যালেজারকে কিছুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে কোথায় আছে কেউ জানে না। তখন রিচেল এক মুচকি হাসি দেয়। আর এখানেই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সিড ও ব্রঙ্কো তখন শুধু শুধু আইল্যান্ডে থেকে যায়নি, বরং তারা রিচেলকে নিরাপদে পাঠিয়ে দেওয়ার পর সোজা স্যালেজারের পেন্ট হাউসে আসে। স্যালেজারকে মেডিসিনের মাধ্যমে খানিক সময়ের জন্য প্যারালাইজ করে হোটেল থেকে বের করে। তারপর অ্যাম্বুলেন্সে করে শহর থেকে বের করে সোজা তাদের বোটে নিয়ে যায়। সহজ ভাষায় বললে তারা স্যালেজারকে দিনে দুপুরে কিডন্যাপ করে, তাও আবার স্যালেজারের নিজের আইল্যান্ড থেকে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাকে কিডন্যাপ করলো কেন?
তাকে মেরে ফেলাটাই তো তাদের জন্য সহজ ছিল। এর কারণ হলো রিচেল এবার কাটা দিয়ে কাটা তুলবে। সেটা কিভাবে? ববি এবং গোল্ডস্টিন রিচেলের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করেছে, যার কারণে রিচেলের জীবন ঝুঁকির মধ্যে পড়েছিল। তাই সিড ও ব্রঙ্কো স্যালেজারকে একটি কন্টেইনারে করে আমেরিকায় পাঠায়, যেখানে FBI স্যালেজারকে গ্রেপ্তার করে। এখন স্যালেজার যেটা করবে, সে সাক্ষী হবে কার বিরুদ্ধে? গোল অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে। কারণ এই প্রতিষ্ঠান স্যালেজারের মতো একজন ক্রিমিনালকে লোন দিয়েছে। ফলে যেটা হবে, ববির চাকরি তো যাবেই, এমনকি মিস্টার গোল্ডস্টিনের প্রতিষ্ঠানও ঝুঁকির মধ্যে পড়বে। রিচেল ববিকে বলে, তোমার কাছে সুযোগ ছিল, আমি তোমার সমস্যার সমাধান করে দিয়েছিলাম, কিন্তু তুমি লোভে পড়ে আমার সঙ্গে ডাবল গেম খেলার চেষ্টা করেছো। তাই তোমার পতন এখন সময়ের ব্যাপার। যতক্ষণ না তোমার সামনে থাকা ওই লাল ফোনটা বেজে উঠতেছে, ততক্ষণ তুমি সেফ আছো। এটা বলে রিচেল চলে যায়। চলে তো যায়, ববির ভিতরটা নাড়িয়ে দিয়ে যায়। দেখা যায় ববি তার সামনে থাকা ফাইলের একটা পৃষ্ঠা উল্টানোর আগেই লাল ফোনটা বেজে ওঠে, অর্থাৎ ববির শেষ ঘন্টা বেজে গেছে। আর এর মধ্য দিয়েই আজকের মুভির সমাপ্তি ঘটে।